দেখো, আমি যেটা বলবো সেটা হয়তো তোমার খারাপ লাগবে, হয়তো আমাকে খারাপ ভাববে, কিন্তু আমার করার কিছু নেই। আমি অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। বাকিটা তোমার হাতে। নূপুর তীক্ষ্ণ চোখে আদরের দিকে তাকালো। যারা তো সে কিছু বুঝতে পারেনি, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। ভালোভাবে না বুঝিয়ে বললে সেও বা কী করে বুঝবে? সে তো আর আদরের মনে খবর জানে না। আদর উঠে পড়তে নূপুরও উঠে দাঁড়ালো। পকেট থেকে ফুল বের করে সামনে আনলো। আদরের হাতে বাগান বিলাস ফুল দেখে নূপুর চট করে বলে উঠল, আপনি কার বাড়ি গেটে ডাকাতি করে এই ফুল নিয়ে এসেছেন? যদিও দেখতে কিছুটা চোর চোর লাগতো, কিন্তু আপনি তো চোরের থেকেও এক কাঠি উপরে। সোজা ডাকাতি? নূপুরের মুখে এসব শুনে আদর ভড়কে গেল, কিন্তু কিছু বলল না। আজকে যে করে হোক বলতেই হবে। ধপ করে আদর নূপুরের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল, ঠিক সিনেমার নায়কদের মতো। নূপুর ভেবাচেকা খেয়ে গেল। এ কি, আপনি বসে পড়লেন কেন? আদরের হাতের ফুল নূপুরের দিকে দিয়ে দৃষ্টি রাখল নূপুরের চোখে। নূপুরের চোখের নেশায় ডুবে বলে ফেলল, আমি তোমাকে ভালোবাসি রাত পড়ি। এসব কি বলছেন ভাইয়া? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রাত পড়ি। ভীষণভাবে তোমার মায়ায় পড়েছি, ঠিক যেদিন প্রথম তোমার সাথে কলেজে ধাক্কা লেগেছিল। গ্রীষ্মের খা খা রোদে পোড়া গরমে এক পলাশ বৃষ্টি হয়ে এসে ধরা দিয়েছিল আমার জীবনে। আগমন ঘটেছিল তোমার চোখে নিঘুর চাহনি। কতবার খেয়ার বেখালে ঘায়েল হয়েছি তোমার চোখের এই চাহনিতে। অন্তর বিয়েতে প্রথম তোমাকে শাড়ি পরতে দেখেই আমার বুকের ভিতর সুর তুলেছিল। মন বলেছিল, তুই শুধু আমারই। তারপর থেকে দেখা হওয়া প্রত্যেকবার আমি তোমার প্রেমে পড়েছি। প্রথম প্রথম দেখা হওয়ার পর আমি কদিন ঘুমাতে পারিনি জানো। তুমি আমার ঘুম কেড়ে নিয়েছিলে রাত পড়ি। তোমাকে দেখার জন্য শত কাজের মাঝেও তোমার কলেজের সামনে দাঁড়িয়ে থাকতাম তৃষ্ণার্ত কাকের মতো। ভাগ্য ভালো হলে ধরা দিতে বৃষ্টি হতো, নয়তো বা এক বুক তৃষ্ণা নিয়ে ফিরে আসতাম। খুব ভালোবাসি রাত পড়ি। নূপুর এসব শুনে হতবাক হয়ে গেল, মুখের ভাষা হারিয়ে ফেলছে। একটা মানুষ কতটা ভালোবাসলে সে এতদিন থেকে পিছু করতে পারে? এমনভাবে সে কাউকে প্রপোজ করতে দেখিনি। কতটা মায়া ভরা চাউনি দিয়ে আছে নূপুরের দিকে। রাত পড়ি, আমি তোমাকে না পেলে নিঃস্ব হয়ে যাব। আমাকে এভাবে শেষ করে দিতে দিও না। আমি তোমার সকল ইচ্ছে পূরণ করব, তুমি শুধু রাজি হয়ে যাও। দেখুন, এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব নয়? তুমি চাইলেই সম্ভব হবে। দেখুন, এই বিষয় নিয়ে আমি এগোতে চাই না। আপনি উঠুন, মানুষ দেখছে। দেখুক, তুমি ফুল না নেওয়া পর্যন্ত আমি এখান থেকে উঠব না। নূপুর পড়ে গেছে বিপাকে। সে এসেও এক মুশকিল। মানুষ ওদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, সেটা নূপুর একদম ভালো লাগছে না। এই তাকানো রোধ করতে ঝটপট ফুলটা হাত থেকে নিয়ে নিল, আর মানুষের সবাই অন্যদিকে তাকালো। আদর উঠে দাঁড়ালো। দেখুন, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন, আমাকে কি পছন্দ হয় না? আমি কি দেখতে খুব খারাপ? বিষয়টা এমন নয় ভাইয়া। তুমি যেভাবে ভাবে চাইবে আমি তেমনভাবে চলবো। তোমার মনের মতো হওয়ার চেষ্টা করব। আপনি বুঝতে পারছেন না, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমি ভালোবাসতে বলছি না, শুধু 1 মাস আমার সাথে কথা বলবে। এরপর যদি মনে হয় আমাকে তোমার মনের মতো করে, তবেই ভালোবেসো, অন্যথায় আমি জোর করব না। তুমি ভাবো এই নিয়ে, আমি কোনো প্রেশার ক্রিয়েট করব না তোমার উপর। এটুকু বিশ্বাস রাখতে পারো। নূপুর চিন্তায় পড়ে গেল। যদিও আদর দেখতে মাশাআল্লাহ খুব ফর্সা না হলেও চেহারা উজ্জ্বলতা স্পষ্ট। দেখতে শুনতে একদম পারফেক্ট। সব মেয়েই এমন ছেলেকে ভালোবাসার মানুষ করতে চাইবে। ভাবনা চিন্তা শেষ করতেই নূপুরকে তার বাসার সামনে পৌঁছে দিয়ে গেল আদর। নূপুরকে যতক্ষণ দেখা যাচ্ছিল ততক্ষণ দাঁড়িয়েছিল আদর। জীবনের ছন্দের দিন চলে যায়। আজ শুক্রবার, সেই সুবাদে সকল কর্মক্ষেত্র ছুটি। সবাই আজ বাড়িতে আছে। সকাল সকাল উঠে আয়শার 2বার নামাজ আদায় করা হয়েছে। ফরজের নামাজ আদায় করে আবার বেলা 10টায়ও নামাজ পড়ে দরজা বন্ধ করে ঘরেই আছে। ঘর থেকে বের হতে পারছে না, হাত পা কাঁপাকাঁপি করছে। এতদিন যে হারে শান্তিমতো ঘুরে বেরিয়েছে, আজ তার সবসময় এসেছে চুপসে যাওয়ার। বুকের ভেতর ঢিপ করছে। সেই সকালে একবার রান্নাঘর থেকে পানি খেয়ে এসেছে, এখন পর্যন্ত নিজের রুম থেকে বের হয়নি। টেনশনে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ফোনের মধ্যে ফ্রেন্ডদের মেসেজ ভরে গেছে, সবাই টেক্সট করছে। সবারই আজ টেনশন হচ্ছে। মূলত আজকে সেই ভয়াবহ দিন, এইচএসসির রেজাল্ট প্রকাশ করা হবে 11টার সময়।
মেসেজ বাদ দিয়ে সবাই ভিডিও কলে আসলো। সারা বছর তো হইহুল্লোড় করে কাটিয়ে দিলাম, এখন কি করবো রে? রেজাল্ট ভালো না হলে বাড়ি থেকে আউট করে দিবে। চুমকির কথায় সবাই হতাশ হয়ে গেল। শুভ বলে উঠল, তোদের আউট করলে তো তোর বরের বাড়ি গিয়ে আরাম আয়েসে দিন কাটানো, আর আমরা বেচারা ছেলেরা আমাদের কি হবে ভেবে দেখেছিস? মামা বলে দিয়েছে রেজাল্ট ভালো না হলে রিক্সা কিনে দিবে। সমস্যা নেই, নিত্য নতুন মেয়েরা তোর রিক্সাতে উঠবে, কত মজা হবে বলে। এটাই তোর জন্য বড় রেজাল্ট। বাজে কথা বলিস না চুমকি, আমার মনে হয় তোর রিক্সাতে কেউ উঠবে না। পয়সার বাচ্চা, অশুভর বাচ্চা, সবাই সে গড়াগড়ি খাচ্ছে। এদের দেখে কেউ বলবে না যে এদের রেজাল্টের জন্য বিন্দুমাত্র টেনশন আছে। যাই হোক, ফেল টেল পড়লে তো বিয়ে শাদি খাওয়া হবে, দাওয়াত দিস, আবার ভুলে না যাস আবলা দুইটারে। চুপ কর, তোর আর শুভর জন্য শুভকামনা। রাস্তা দেখে রিক্সা চালাবি, শেষে না কোনো বুড়ো কাকুকে মেরে কাকিমাকে সধবা করিস না। নূপুর, ওইটা সধবা নয়, কথাটা বিধবা হবে। ভুলে গেছিলাম কথা। যাই হোক, হলেই হলো। ওদের তো বিশ্বাস নেই, ওদের রিক্সাতে ওঠা মানে জীবন হাতে নিয়ে থাকা। তুই কি কোনোভাবে আমাদের অপদার্থ মনে করাতে চাস? আর কি আছে, দেখ নূপুর, তোর বিয়েটা না আবার আগেই হয়ে যায়। আসলে তুই একটা অশুভ। নূপুর কিন্তু পায়ে পড়ে। পায়ের জিনিস পায়ে থাকে, মাথায় তোলা দেখছিস কখনো? সেই পর্যন্ত স্বর্ণ রূপা কিংবা হীরায় হোক বা কেন। নূপুর রেগে ফেটে পড়ল। তার বিরক্ত লালচে এত বড় অপমান সহ্য করা তার পক্ষে সম্ভব নয়। সবাই কোল কেটে দিল। এদিকে আসি ঘুমিয়েছে, আর শুক্রবার বলে এখনও ওঠেনি। ফোনের নোটিফিকেশনে ঘুম ভেঙে গেল। আশিকের ঘুম খুবই হালকা, একটুতেই সজাগ হয়ে যায়। ফোন হাতে নিয়ে দেখলো আয়শার মেসেঞ্জার থেকে নোটিফিকেশন, ভিডিও কলের। তাড়াহুড়া করে আইডিতে লগ ইন করলো, কার সাথে কথা বলছে দেখার জন্য। লগ ইন হওয়ার সাথে সাথে দেখলো ফ্রেন্ডের সাথে কথা বলছে। আশে উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো। আকাশ অর্ণবও নিচে নামলো। সবারই প্রায় কম বেশি মনে আছে আজকে আয়শার রেজাল্ট। জেসমিন বেগম এই দিনে 20 বার ডেকে গেছে আয়শাকে, কিন্তু সে তো আজকে পণ করেছে বাইরে যাবে না। রেজাল্ট নিয়ে সবাইকে ভয়ে থাকে, কিন্তু আয়শার ভয়টা চূড়ান্ত লেভেলের। ভয় সে রেজাল্টের নিয়ে বিন্দুমাত্র করে না, কিন্তু রেজাল্ট দেখে তার মায়ের যে হিংস্ররূপ বের হবে সেটা কি জমের মতো ভয় পায়। বাকিরা যদি একটু শব্দ করেন এই বিষয়ে। 11টা বাজতে এখনও 30 মিনিট বাকি। ফোন হাতে নিয়ে বসে আছে। এই আধা ঘন্টা আগে রেজাল্ট দেখার জন্য সব কিছু লিখে রেখেছে, শুধু SMS সেন্ড করবেন 160002। এই তাহলে তার কাঙ্ক্ষিত সাফল্য দেখতে পারবে। প্রচণ্ড ভয় আর টেনশন নিয়ে ঘরের এক মাথা থেকে আরেক মাথায় শুধু পায়চারি করছে। স্থির থাকা তার স্বভাবের একেবারে বিপরীত মেরুদণ্ডের। চলতে থাকা পা হঠাৎ স্থির হয়ে গেল। দরজার ওপারে থাকা আশিকের গম্ভীর কণ্ঠ। বুকের ভিতর লাফালাফি শুরু হয়ে গেছে। ফোন হাতে নিয়ে দেখে এখনও তো সময় হয়নি, তাহলে ডাকছে কেন? রেজাল্ট তো বের হয়নি। ভাবতে ভাবতে আবারও দ্বিতীয়বারের মতো হুঙ্কার দিয়ে ডাকলো আশিক, দরজা খোল। আশিকের এই সামান্য দরজা খুলতে বলাতেই আয়শা ধপ করে খাটে বসে পড়ল। না জানি কপালে কি আছে, আশিক তো তার সাথে এত জোরে জোরে কথা বলে না, তাহলে হঠাৎ এভাবে ডাকার মানে কি? কি হলো, দরজা খুলবি নাকি আমি ভেঙে ফেলবো? যদি আমাকে দরজা ভাঙতে হয় তাহলে এর পরিমাণ ভয়াবহ হবে বলে দিলাম। ইনি তো আমর থেকেও ভয়াবহ ডেঞ্জারাস মহিলা। থুরি পুরুষ, ভয়ে মাথা কাজ করে না, বন্ধ করে দিয়েছে। তাড়াতাড়ি উঠে গেল দরজা খুলতে। তার রাগ সম্পর্কিত বিষয়ে আয়শা আগে থেকে অবগত, কিন্তু রাগের বিন্দুমাত্র তার নিজের চোখে দেখে নাই। বলতে গেলে আশিক তার সামনে কখনো রাগারাগি করে না, তাই এই বিষয় সম্পর্কে আশা কোনো ধারণাও নাই। লাস্টবার বলছি, তোকে মাত্র 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে দরজা খুলবি। আশায় সেই তখন থেকে দরজার ছিটকিনি টানাটানি করছে, কিন্তু দরজায় দেখে না। আশিকের এরকম ভয়াবহ কথা শুনে আরও ভয় পেল। না জানি তার কপালে কি আছে। মা আর আশিক মিলে তার জীবন্ত তেজপাতা করে না দেয়। 10 সেকেন্ডের কথায় মাথায় আসতেই তাড়াতাড়ি করে বলে ওঠে, আমি তো তখন থেকে খোলার চেষ্টা করছি, কিন্তু দরজা তো খুলছে না। তুই যেখানে লক করেছিস সেখানে খোলার চেষ্টা কর, ঠিক পারবি। আশিকের কথায় আসার মাথার উপর দিয়ে গেল। বিড়বিড় করে বলে উঠল, যত সব, যেখানে লক লাগিয়েছি মনে কি? আমি কি পাগল নাকি যে এক জায়গায় লক করবো আর এক জায়গায় খুলতে যাব? বলেই লকের দিকে তাকাতেই চোখও চড়ক গাছে।
আসলে সে ভুল জায়গায় হাত দিয়েছে। দরজার লক করার অপশন দুইটা আছে, দুইটার এক সাইডে কিন্তু একটা উপরে আরেকটা নিচে। নিচেরটা ধরে এতক্ষণ টানাটানি করছে, কিন্তু টানাটানি করলেই কি এটা হাতির সুর নাকি যে লম্বা হবে? আসলে আমি মনে হয় এই রেজাল্টের টেনশনে পাগল হয়ে গেছি। জলদি করে দরজা খুলে দেই। আশিক তার সামনে দাঁড়িয়ে আছে। মুখ চোখের অবনয় দেখে বোঝা যায় যে রেগে আছে নাকি গম্ভীর। সব সময় তো গম্ভীর থাকে, কিন্তু আজকে নিজের ভয়ে সবাইকে দানব লাগছে। আশিক বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে, চোখে মুখের ভঙ্গি বোঝা বড় দায়, তাই দরজা থেকে দূরে সরে দাঁড়ালো। আশিক ঘরের ভিতরে ঢুকে খাটের উপর বসতেই নজর এলো মেঝেতে কাপড়ের মেলা। জিজ্ঞেস করতেই আয়শা বলল, আমি যদি কম নাম্বার পাই তাহলে আম্মুকে সব দিয়ে বলবো। আমাকে আর কাপড় কিনে দিতে হবে না। তবুও যেন আমার সাথে রাগারাগি না করে। স্তব্ধ হয়ে গেল আশিক। এই প্রথম মনে হয় এমন কাউকে দেখছে। ধীর কণ্ঠে বলে উঠল, তোর কাপড়ের জন্য বাড়ির কারো প্রয়োজন পড়বে না, আমি যথেষ্ট। আশা চুপ করে দাঁড়িয়ে আছে, হাতের উপর হাত কসলিয়েই যাচ্ছে। কী জন্য আশিক এসেছে বুঝতে পারছে না। তুই কি রেজাল্ট নিয়ে খুবই সিরিয়াস? আশা আশিকের দিকে তাকালো। পরীক্ষা কেমন দিয়েছিস? আশিকের নীড়ের চাহনি দেখে আশা যাও একটু আশা ছিল, তাও আর নেই। হয়তো সত্যি সত্যি ফেল করবে। আমি তো মোটামুটি ভালো লিখেছি, তাহলে কি আমি ফেল করব? ভাবতে ভাবতে আশিক আবার বলে উঠল, কথা বলছিস না কেন? আয়শার মাথা নিচু করে বলো, ভালোই তো দিয়েছিলাম। শুধু ভালো? আয়শা এইবার কোনো উত্তর না করে আশিকের দিকে তাকালো। সত্যি সত্যি মনে হয় আর রক্ষে নেই। আশিক এসার হাতটা ধরে নিচে যাওয়ার জন্য পা বাড়ালো। আয়শা পিছু পিছু যাচ্ছে, আর নিজেকে মনে হচ্ছে বলির পাঠা। এক পা করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। সিঁড়িতে এসে আয়শার হাত ছেড়ে দিয়ে এগিয়ে সোফায় বসে পড়ল। তুলকালাম কাণ্ড করে আয়শাকে নিয়ে আসলো, অথচ তার বিন্দুমাত্র ভাবলেশ নেই। আয়শা সবার মুখের দিকে তাকালো। সবাই ড্রয়িং রুমে বসে আছে, সবার মুখের গম্ভীর ছাপ বুঝতে পারছে না আসলে কাহিনী কি। তখনই দৌড়ে এসে জড়িয়ে ধরলো অহনা আর আহিল। আপু, কংগ্রাচুলেশন, তুমি A+ পেয়েছো। তো কি হয়েছে? একটু পরে কথাটা মানে বুঝতে পেরে, কি সত্যি বলছিস? হ্যাঁ আপু, তুমি গোল্ডেন পেয়েছো। আয়শা ভাবনার মাঝে একটা চিমটি কাটলো। তো স্বপ্ন দেখছে সে আর গোল্ডেন, চিন্তা করা যায়। যেখানে পাশ নিয়ে টানাটানি, কিন্তু এখনও তো ফলাফল প্রকাশ হয়নি। তোরা জানলে কীভাবে? তোরা কি মজা নিচ্ছিস আমার সাথে? আশিক ভাইয়া ওয়েসব থেকে দেখে নিয়ে যাবো। আয়শা এবার সবার চেহারা দেখে ঘুরে ঘুরে তাকালো। সবাই হেসে উঠল। জেসমিন বেগম এসে নিজের মেয়েকে জড়িয়ে ধরলো। তার কত স্বপ্ন ছিল মেয়েটা একটু ভালো রেজাল্ট করবে। মা হিসেবে তার এটুকু চাওয়া তো থাকতেই পারে। অবশেষে সেটা পূরণ হলো। আয়শাও খুশি মনে মাকে জড়িয়ে ধরলো। অবশেষে সেটা পূরণ হলো। আয়শাও খুব খুশি মনে মাকে জড়িয়ে ধরলো। যাক, জেসমিন এবার খুশি হয়েছে। আশার রেজাল্ট নিয়ে এটাই অনেক। রেবেকা বেগমের উত্তরে আয়শার মা বলে উঠল, এটা শুধুমাত্র আমাদের আশিকের জন্যই সম্ভব হয়েছে আপা। ছেলেটা এভাবে না পড়ালে আমার মেয়েটা এমন ভালো ফলাফল কখনই পেত না। কেন রে, আমাদের আয়শা কি কিছুই পারে না? একদম এভাবে বলবি না। বুঝলি ভাইজান, এবার মনে হয় জিসান মেয়ের পাশ করেছে। আশরাফ সর্দার ভুরু কুঁচকে তাকালো। মেজো ভাই মনিনুল সর্দারের দিকে, হ্যাঁ ভাইজান, তুমি ঠিক বলেছ, কারণ এইবার জিসানের মেয়ে পাশ করেছে। একে একে মনিনুল আর হুমায়ুনের কথায় ভাবুক হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আশরাফ সর্দার ও জিসান সর্দার। তোমরা দুইজন কি বলতে চাও? এখানে তোমার অধিকার নেই, বলে সবাই হাসতে শুরু করলো। বাড়িতে খুশির ঢেউ চলছে। তখনই দরজার বেল বাজতে লাগলো। এই সময় কে আসলো? আমি দেখছি আপা, বলে স্বপ্ন বেগম দরজা খুলতে গেল। দরজা খুলে স্বপ্ন বেগম হা হয়ে গেছে। কে এসেছে স্বপ্না? রেবেকা বেগমের কথা দরজা থেকে সরে দাঁড়ালেন স্বপ্না। সাথে সাথে ভেতরে প্রবেশ করলো কয়েকজন ডেলিভারি বয়। সবার দৃষ্টি সেদিকে গেল। বিষয়টা বুঝতে পারল না কেউ। খবর অর্ডার করলো। একে একে সব খাবার রেখে ডেলিভারি বয় চলে গেল। সব কে অর্ডার করেছে? আশিক বলে উঠল, আমি। নিজের ছেলের দিকে তাকালেন। আসলাম সর্দার সই সবাই। এতে তো মিষ্টি আর পোলাও কি করবে? মসজিদে দেওয়ার জন্য আর বাড়িতেও খাওয়ার জন্য। ভাইয়া, তোমার আবার কি হলো যে মিষ্টি পোলাও দিবে মসজিদে? অর্ণবের দিকে চোখ পাকিয়ে তাকালো আশিক। আশিক বলে উঠল সবার উদ্দেশ্যে, আসলে বাড়িতে এখন পাশ করেছে, সবাইকে তো খাওয়াতে হয়। আর আজকে শুক্রবার, মসজিদেও দেওয়া উচিত বলে মনে হলো, তাই নিয়ে আসলাম।
আশা ও আশিকের দিকে তাকাতে দুজনের চোখাচোখি হলো। মুহূর্তে আশার চোখ নামিয়ে নিল লজ্জায়। তুমি ঠিক কাজ করেছো, মনে করে এনেছো আমাদের। তো সেরকম খেয়াল ছিল না। ছেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো আসলাম সর্দার। দেখছো ভাইজান, আমাদের মনে নাই, কিন্তু আশিক ঠিকই মনে করে সব দায়িত্ব পালন করছে। ঠিক তোমার মতো। তুমি আমাদের এভাবেই আগলে রাখতে, যখন যা দরকার তাই দিতে। পিছনের কথায় সবাই হ্যাঁ মিলালো। ছেলেরা নামাজ পড়তে গেছে মসজিদে। যাওয়ার সময় আশিক, অর্ণব, আকাশ সাথে আদরে এসেছিল। আজকে সবাই মিলে মিষ্টি আর পোলাও নিয়ে গেল। আয়শারা ঘরে বসে বসে মিষ্টি খাচ্ছে, তার পছন্দের কালো মিষ্টি। আশিক শুধুমাত্র আয়শার জন্য আলাদা করে 5 কেজি কালো মিষ্টি নিয়েছে। আয়শা সব প্যাকেট তার নিজের ঘরে নিয়ে এসেছে। ফ্রিজে রাখলে যদি অন্য অহনা আহিল খেয়ে ফেলে, তখন নিজের পছন্দের জিনিস নিয়ে কোনো রিস্ক নিতে চায় না আয়শা। মন ভরে খেয়ে নিল। কিন্তু খেলে কি হবে, তার তো মিষ্টি যেতে কিছু খেলেই ওয়াশরুমে যেতে হয়। তবুও মিষ্টি তার পছন্দের একটা খাবার। ফ্রেন্ডরা সবাই কলে কথা বলছিল। সবাই আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছে। কথা আর আয়শা গোল্ডেন পেয়েছে, বাকি সবাই প্লাস। সবাই যে এত প্রকার ফাজিল, এদের দেখে কেউ বুঝতেই পারবে না ওরা পড়ালেখা কখন করে। এই সময় মসজিদ থেকে আসলো, খাবারের ডালা খুললো। আশা এসব দেখে জিভে জল চলে এসেছে। কিন্তু এ তো খাবার একা 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 খেতে পারবে না, ভেবে কষ্টে বুকটা পেটে যাচ্ছে। বিশাল বড় খাবারের থালা। বাড়িতে মানুষের সংখ্যা 15 জন, আর খাবারের ডালা 2টা। উপর থেকে পলিথিন কাটছে অর্ণব। আকাশ আর আদর। উপর থেকে দেখতেই লোভনীয় লাগছে। কি সুন্দর সাজানো, চারিদিকে টমেটো, শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, গাজর, দেশি মুরগি, বড় বড় রান। এক ডালায় 8 জনের খাবার রাখা। মন খালি খাই খাই করছে আয়শার। সবাই মিলে আজকে অর্ডার করা খাবার খেয়ে নিল। আশিকের একটু পর পর আয়শার দিকে তাকিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। কথা, সামনে বাবার অফিসে যাবে বলে, কিন্তু কোনো গাড়ি পায়নি বলে হেঁটেই যাচ্ছে। একটা বাইক এসে থামলো সামনে। কথা হকচকিয়ে পা দুটো পিছিয়ে গেল। ভয়ে বুকের ভিতর লাফালাফি শুরু হয়ে গেছে। কিন্তু কে সামনে এলো হঠাৎ দেখার জন্য সামনে তাকালো। আকাশ এই পথ দিয়েই অফিসে যাচ্ছিল। সামনে কথাকে দেখতে পেয়ে গাড়ি থামালো। বান্ধবীর বড় ভাইকে দেখে কথা থতমত খেয়ে গেল, তবুও মুখ ফুটে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি? আলহামদুলিল্লাহ। তোমাদের তো রেজাল্ট দিল, তোমার রেজাল্ট কি? জি ভাইয়া, গোল্ডেন পেয়েছি। মাশাল্লাহ, খুব ভালো। তো এইদিকে কোথায় যাচ্ছ? সামনে আব্বুর অফিস, রিক্সা পাইনি তাই হেঁটেই যাচ্ছি। আমি অফিসে যাচ্ছি, গাড়িতে উঠো, নেমে দিব। না না ভাইয়া, লাগবে না। উঠে বসো, এক কথা দ্বিতীয়বার না বলতে হয়। কেন রে, তুই কোন দেশের সরকার যে দ্বিতীয়বার বলে বহিষ্কার করবি? কথাটা বিড়বিড় করে বলেই বাইকে উঠে বসলো। যতই হোক বান্ধবীর বড় ভাই বলে কথা, লজ্জাশরমের বিষয় আছে। তার সাথে একই বাইকে ওঠার নামা যায়। তারপরও আকাশের এমন কথায় উঠে বসলো। সামনেই দাঁড়ান। আকাশ বাইক থামিয়ে কথাকে নেমে দিয়ে চলে গেল। চুমকি রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে তার কাজিনদের সাথে সবাই মিলে সুন্দর করে সাজুগুজু করে বেরিয়েছে। খেতে খেতে লক্ষ্য হলো তার পাশের টেবিলে অর্ণব বসে আছে বন্ধুদের সাথে। এক নজর দেখেই চোখ ঘুরিয়ে নিল। দোস্ত, সামনের মেয়েটা দেখ তোরা, সুন্দরী। আমি তো ফিদা হয়ে গেলাম রে। খাবার খেতে খেতে সবাই পাশের টেবিলের দিকে তাকালো। অর্ণব চোখ তুলে তাকাতেই দেখতে পেল এক সুন্দরী বালিকা। নীল কালারের লং কুর্তি পরেছে, চোখে গাঢ় কাজল, ঠোঁটে লিপস্টিক, মুখ ভর্তি খাবার। ওর কারণে মুখ খুলতেই পারছে না, চোখ সরাতে পারছে না। তোর তো ক্যারেক্টারের সমস্যা জুয়েল। যাকে দেখিস তাকে এসে বলিস বিশ্বাস কর দোস্ত, এই মেয়েকে পেলে আর কোনো দিকে ঘুরেও তাকাবো না। এইবার দেখ শুধু কত সুন্দর কিউট লাগছে। মন তো ভরে উঠল। পুরাই পুতুল পুতুল লাগছে। তুই আসলে কোন মেয়ের কথা বলছিস জুয়েল? আরে শালা রহিম, ওই দিকে দেখ, নীলপরি। তখন সবাই বুঝতে পারলো আর চমকে দিকে তাকালো। অর্ণবের কেন জানি কথাটা হজম হচ্ছে না। অযথা রাগে শিরা উপশিরা ঢেলে উঠল। মন চাচ্ছে জুয়েলের মুখে একটা ঘুষি মারতে। আরেকজন বলে উঠল, আসলে তো দোস্ত, মেয়েটা খুব সুন্দর। না জানি কার কপালে আছে। ঠিকানা নিয়ে আমার বাবা মাকে পাঠাবো। এই পুতুলটাকে আমি নিয়ে যাব। একদম না সজীব, আগে আমি দেখছি আর আমি নিব। তোরা দুইটাই কি শুরু করলি?
শুরু তো আমি করেছি, তাই তোরা আমার পুতুলের দিকে তাকাবি না বলে রাখলাম। অর্ণবের মাথায় আগুন উঠে গেল। আমার পুতুল কথাটা মেনে নিতে পারছে না। রাগে খাবার ছেড়ে উঠে হনহন করে এগিয়ে গেল চুমকির সামনে। অর্ণবের এমন আচরণে সবাই তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে আসলে অর্ণব কী করতে গেল। চুমকি নিজ মনে খেয়েই চলছে, তার দুনিয়া সম্পর্কে কোনো ধারণা নেই। ইসি মতো পেট পুড়ে খাচ্ছে। মুখ থেকে হাত যেই আবার প্লেটে নিল খাবার মুখে দেওয়ার জন্য, অমনি ওর হাতটা অনেক শক্ত করে ধরে দাঁড় করালো। হঠাৎ আক্রমণের চুমকি ধরফরিয়ে উঠল। সামনে তাকিয়ে দেখলো অর্ণব তার সামনে দাঁড়িয়ে আছে। চুমকির মেজাজ তুঙ্গে উঠে গেল। তার স্বাদের কাচ্চি বিরিয়ানি থেকে তাকে উঠে দাঁড় করিয়েছে। চোখ ছোট করে ধাস কণ্ঠে বলে উঠল, এটা কেমন অসভ্যতাম ভাইয়া? হাত ধরছেন কেন? আর আমাকে খাবার থেকে উঠালেন কেন? চুমকির প্রশ্নে কোনো উত্তর নেই অর্ণবের কাছে, তবে রাগ শিরায় শিরায় বয়ে বেড়াচ্ছে। অর্ণবের বন্ধুরা তীক্ষ্ণ দৃষ্টিতে অর্ণবের দিকে তাকিয়ে আছে, সাথে চুমকির কাজিনরাও গরুর মতো চোখ বের করে তাকিয়ে আছে। চুমকির কাজিনরা মূলত তার বয়সে একজন মেয়ে আর বাকি তিনটা ছোট। তাদের মধ্যে একজন বলে উঠল, আপু, এটা কি তোমার বয়ফ্রেন্ড?